রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অসমাপ্ত বক্তব্য। আমি আসলে বক্তা না, তবুও আপনারা আদেশ পালন করতে আমি খারাপ হয়েছি। আমি অ্যাড্রেস করছি আগে, আর বিশেষ অ্যাড্রেস হইল আমার এই যে দোয়াল বাজার দোয়াল এলাকা তারল ইউনিয়নের মহামহিম যারা আজকে উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা এখানে এসেছি মত বিনিময় সভা। আমরা আপনাদের মতামত নিয়েছি। এই তারল ইউনিয়নের অনেক নেতার বক্তব্য আমরা শুনেছি। আমাদের নির্বাচন আর খুব বেশি দেরি নয়, হয়তো ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে প্রথমার্ধে। সেই হিসাবে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আমরা বিগত স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্বে এই দিরাই সাল্লার রাজনীতি চলেছে। আমরা যদিও বিএনপির এমপি কিছুদিনের জন্য পেয়েছি, আমাদের নাসির চৌধুরী সাহেব আজকে অসুস্থ। বিগত 96 নির্বাচনে এই দল বাজারে আমিও মিটিংয়ে ছিলাম। আপনারা যেভাবে নাসির সাহেবকে সমর্থন দিয়েছিলেন, যেভাবে ওনার কাছ থেকে আমরা স্নেহ আদর পেয়েছি, সেটা আজও আমি বলতে পারি না। আমরা আজকে এসেছি এখানে, আমরা পরস্পর বাস্তব যেটা শুনতেছি, এই দিরাই সাল্লাহ প্রার্থী হচ্ছেন 3 জন। আমরা একটি কথাই বারবার বলি যে আমরা ধানের শীষের পিছনে আছি। যে ধানের শীষ নিয়ে আসবেন তাকেই আমরা নির্বাচিত করব। আর আমার বক্তব্য আজকে একটু ভিন্ন। আজকে আমরা এক ব্যক্তিকে নিয়ে এসেছি, আমি ওনার সম্পর্কে কিছু বলবো। নাসির সাহেব অসুস্থ, আমি একটু আগেও বলেছি ওনাকে নেতা মানি। উনি নির্বাচন করার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। উনি নির্বাচন করতে পারবেন না বলেই বেশি সম্ভাবনা। দ্বিতীয় আছে আমাদের পাবেল চৌধুরী, উনি এই দিরাই সাল্লার খান্ডারি হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আর আমরা আজকে যাকে নিয়ে এসেছি, কেন নিয়ে এসেছি, আমি একটু বিশ্লেষণ করতে চাই। সেই বিশ্লেষণ হচ্ছে ওনার কিছু গুণ আমরা অতীতে পেয়েছি। উনি সাবেক বিচারপতি, এটা আমাদের দিরাই সাল্লার গৌরব। উনি সাবেক এমপি, এটা আমাদের দিরাই সাল্লার গৌরব। উনি দলীয় দুর্নীতি কমিশনের চেয়ারম্যান, এটা আমাদের গৌরব। উনি একজন সৎ ব্যক্তিত্ব, এটা আমাদের গৌরব। তাই আমি বলতে চাই, আজকে পাবেল নয়, আজকে নাসির চৌধুরী নয়। নাসির চৌধুরী যদি সুস্থ হয়ে আসেন তাহলে অবশ্যই আমি আমার নেতা, আমার বিচারপতি রুমি চৌধুরীকে বলবো যে আপনি একটু সময় দেন আমাদেরকে, আপনাকে অবশ্যই আমরা নেতা মানব। কিন্তু যদি নাসির চৌধুরী না আসেন তাহলে আমাদের নেতা বিচারপতি সাহেব হবেন। কেন হবেন? আমরা দিরাই সাল্লাবাসী অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাচ্ছি। আমাদের বর্ষায় নাও আর হেমন্তে পাও, যোগাযোগ ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থা নাই, স্কুলে শিক্ষক নাই, কোনো কিচ্ছু নাই। আমরা এই পার্শ্ববর্তী জগন্নাথপুর, আপনার প্রত্যেকটা বাড়িতে গাড়ি নিয়ে যাইতে পারতেছেন, আর আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার কোনো উপায় নাই। আমরা মন্ত্রিত্ব একবার পেয়েছি, এই দিরাই সাল্লাবাসী মন্ত্রিত্ব পেয়েছে। সেই মন্ত্রিত্বে আমাদের নাম কি দিয়েছিল সেটাও আপনাদের জানা আছে। কালো বিড়াল বলে আমরা পরিচিতি পেয়েছিলাম। আমরা আজকের নেতা আমাদের সম্মুখে যিনি আছেন, ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে নয়, আপনাদেরকে সাথে নিয়ে
আমি আশা করব আপনারাও সেই প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকবেন। আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ দানের শীষে। কিন্তু উনি কথা দিতে হবে আমাদেরকে, উনি টিকিট নিয়ে এমপি হয়ে মন্ত্রিত্ব নিয়ে এসে এই দল বাজারে মিটিং করবেন, সেই ওয়াদা দিতে হবে আমাদের। ইনশাল্লাহ আমরা ওয়াদা দিলাম, আমরা ওনাকে এমপি বানাবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত জনতা, আমরা আমাদের জনসভার মত বিনিময় সভার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তারল ইউনিয়নের অনেক নেতা কর্মীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই। দিরাই থেকে আমাদের অনেক নেতা কর্মী এসেছেন, সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই আবহাওয়ার কারণে। সেই জন্য আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথির বক্তব্য শুনব। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দিরাই উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন সংগ্রামী নেতা জনাব আমির হোসেন সাহেব বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। জনাব আমির হোসেন সাহেবকে বিশেষ অতিথির বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৮ নম্বর তারল ইউনিয়ন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, ওনার নাম বললেও আমার একটু শঙ্কিত বাঁচতেছে, কারণ উনি আমার পিতৃ সমতুল্য, তো নাম বলতে হয়। যিনি স্কুলের শিক্ষক, বিগত অনেক দিন যাবৎ এই স্কুলে অনেক ছাত্রদের লেখাপড়া করে শিখাইছেন। আমরাও কিছুদিনও লেখাপড়া করছি ছাত্র। উনি আমরা গুরুজন, ওনার নাম আবুল কালাম আজাদ। উনি যে সভাপতি করতেছেন ওনার নাম আবুল কালাম আজাদ, উনি আমার পিতৃ সমতুল্য। এবং তারল ইউনিয়ন আয়োজিত আজকের প্রধান অতিথি, ওনার মূল্যবান বক্তৃতা শোনার জন্য আপনারা অত দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন। আমরা অনেক বক্তা ছিলাম, আমরা বক্তৃতা কমাইয়া এই বক্তৃতা শোনার জন্য সুযোগ করে দিয়েছি। এবং আপনাদের অনেক বক্তা দেওয়ার কথা ছিল, দিনের আবহাওয়ার কারণে আমাদের দিরাইয়ের অনেক অতিথি এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং পৌর বিএনপির সদস্যবৃন্দ সকলকে বক্তৃতা না দেওয়ার জন্য আমি সকলের কাছে শ্রেণীমতে ক্ষমা চেয়ে নিলাম। কারণ হইল আমরা দিনের অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা বক্তা কমাইছি। আমাদের এই 9টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়েছে এবং পৌরসভা আছে আমাদের 9টা ইউনিয়নের মধ্যে। এই 10টা ইউনিয়ন আমি ধরি নেই, এই 10টার মধ্যে হইল মেইন শহর দিরাই উপজেলা। আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সমাবেশ করেছি, কিন্তু যোগাযোগ যে ব্যবস্থা খারাপ, সেই দিকে দিয়ে আমার মাননীয় প্রধান অতিথিকে বলবো, যদি আপনারা আমরা এমপি বানাইতে পারি, আপনি যদি মন্ত্রী হন, আমাদের এই 9টা ইউনিয়নের মেন রাস্তাগুলি আমি অত দ্রুতে রাস্তা করার জন্য আমি আবেদন রাখলাম আপনার কাছে। এবং শিক্ষা ব্যবস্থা এবং হাসপাতালগুলি আপনি অতি দৃষ্টি আকর্ষণ করবেন। আমাদের অনেক হাসপাতালে ডাক্তার আছে, রুগী নাই, এবং রুগী আছে, ডাক্তার নাই। এবং অনেক স্কুল এখনও ছাত্র আছে, মাস্টার নাই, মাস্টার আছে, ছাত্র নাই। এই অবহেলিত এলাকায় আপনার এটা এখনই সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আপনার কাছে আবেদন রাখলাম। মাননীয় প্রধান অতিথি, আপনার এই তারল 8 নম্বর ইউনিয়নের দোলবাজার মিটিং মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন। তারা কথা বেশি শোনার আমরা খুবই আগ্রহী ছিলাম। দিনের আবহাওয়ার কারণে আমরা বলতে পারি নাই, তারা কথা শুনতেও পারি নাই। এখন আপনার বক্তৃতার সময় আসছে, আপনি আপনার সম্পূর্ণ বক্তৃতা খুলে আপনাকে বলবেন এই তারল ইউনিয়নবাসীর কাছে।
কারণ প্রথম মত বিনিময় সভা তারল ইউনিয়ন থেকে আমরা শুরু করছি। পরবর্তী মত বিনিময় সভা বিভিন্ন ইউনিয়নে সাল্লা 9টা 4টা ইউনিয়ন আছে, এই 4টা ইউনিয়ন আমাদের 9টা ইউনিয়ন সব জায়গায় জায়গায় আমরা মত বিনিময় প্রোগ্রাম সেটিং করিয়া শুরু করব। আর আবার আমরা এই এমপি যদি আপনারা সকলে সহযোগিতায় ওনাকে এমপি বানাই দেন, তাহলে টিকিট নিয়ে আসতে পারেন। সকলে যদি এমপি বানাই দিতে পারেন, উনি অবস্থ মন্ত্রী হইয়া এই জেলায় এই দলবাজারে পুনরায় মিটিং আপনি করবেন এবং দানের শীষ যে নিয়ে আসবে তাকে আমরা ভোট দেওয়ার জন্য সকলের কাছে আবেদন রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, কায়েদে জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ। সকলকে মঙ্গল কামনা করে সকলের কাছে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সভাপতি সাহেবকে। এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন দিরাই সাল্লার সাবেক এমপি, বাটি বাংলার কৃতি সন্তান, বাংলাদেশের সূর্য সন্তান, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, আমাদের সকলের প্রিয় নেতা, ভবিষ্যৎ বিএনপি সরকারের মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে আমরা আশা করি। এই মুহূর্তে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন জনাব মিফতাউদ্দিন চৌধুরী রুমি। জনাব মিফতাউদ্দিন চৌধুরী রুমি সাহেবকে উনার মহামূল্যবান বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। এই আষাঢ়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং দিনার থানার একটি প্রাক্তন স্কুলের ক্যাম্পাসে আমরা আজকে এই মত বিনিময় সভায় মিলিত হয়েছি। আজকের সভার সভাপতি আমার অত্যন্ত ভাগ্যবান আমি মনে করি, আমার বড় ভাই, আমার দুই বড় ভাইয়ের বন্ধু একসাথে করছেন, আর একজন শিক্ষক। আমি যেটা মনে করি শিক্ষকরা আমার মতো বহু গরুকে বিলিয়ে মানুষ করেছে, সুতরাং শিক্ষক আমার কাছে সবচেয়ে ভদ্রলোক। আমি এখানে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছিল আমার বোধহয় এখানে শেষ বক্তৃতা দেওয়া 1996 নির্বাচনে রমজান মাস ছিল, আমার মনে আছে রমজান মাস ছিল এবং জনসভা করার পরে বাজারের একটা বাড়ির পাশে এক বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। আর আরেক ভদ্রলোক আমার সাথে আলাপ করতে করতে হঠাৎ করে বললেন যে তুমি রিজিয়া পুত, আমার মায়ের নাম ধরে বললেন। আমার মা মারা গেছে, নামটা হচ্ছে শিশু, 5 বছর বয়স। তো ওই ভদ্রলোকের নাম মনে আছে, সম্ভবত আমার মা মার বাড়ির সাথে ওদের সম্পর্ক ছিল বা আছে, আমার এখন মনে আছে। যাই হোক, আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে পেশা জীবনে ঢুকলাম, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত ছিলাম। আবার যে রাজনীতি করবো সেটা তখন চিন্তা ছিল না। ছাত্র জীবনে বাপের একটা খেয়েছেই, যখন নিজের বেয়ে দাঁড়াবার চেষ্টা করলাম
তখন কি বন্ধুত্ব শুরু। যাই হোক, সুরাতার বিরোধী আন্দোলনের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় সবার সাথে আমিও আবার রাজনীতি সম্পৃক্ত হয়ে গেলাম। আমাদের দিরাইয়ের কয়েকজন এরশাদ বিরোধী আন্দোলনের জেলে ছিলেন। আমার মনে আছে জনাব আব্দুল কুদ্দুস এবং জনাব মঞ্জুর রহমান চৌধুরী, দুজন তখন ডিটেনশনে ছিলেন সিলেট জেলে। এই ওনাদের ডিটেনশনের মামলা করতে গিয়ে তখন হাইকোর্টের একটা বেঞ্চ ছিল সিলেটে। এই সিলেটের অনেক রাজনৈতিক কর্মী যারা ডিটেনশনে ছিলেন, একমাত্র জামাত ইসলাম ছাড়া, জামাত ইসলাম আসলে কেউ আসতো না রান্না করতে। আপনি ওদের রাজনৈতিক মামলা মোকাবেলা করতে গিয়ে আমি নিজে আবার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেলাম। 1991-তে যখন এই দেশে নির্বাচন হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হলো, সৈয়দ এরশাদ যখন বিদায় হলো, আমি শুনলাম আমাকে ইলেকশন করতে হবে। তখন আমি আমার যে পেশাগত জীবন, আমি সিলেট থেকে তখন ঢাকায় সরিয়ে নিয়েছি। যাই হোক, পরবর্তী সময় যে সিদ্ধান্তটা বিএনপির ক্যান্ডিডেট হিসাবে পরিবর্তন হয়েছিল, এখানে আমার বদলে পরিবর্তন হয়েছিল আপনাদের তারা ইউনিয়নের রানা ভাইকে। অবশ্যই ওনাকে আপনারা চিনেন, গোলাম জিলানী চৌধুরী সাহেবের ছেলে। রানা ভাই ইলেকশন করলেন, পরাজিত হলেন। 96-তে যখন দেশের গোলমেলে অবস্থা, আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং অন্যান্য দল বিএনপির সাথে নির্বাচনে আসতে চায় না। ওরা বলল তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার করতে হলে সংবিধান সংশোধন দরকার। এই সংবিধান সংশোধন করার জন্য যে 2/3 অধিক আসন দরকার ছিল বিএনপি, তখন পার্লামেন্টে ছিল না বিএনপি। ওরা আসবেও না, আবার বলবে নতুন আইন করেন। নতুন সংবিধান সংশোধন করতে হলে আবার অন্তত 200 জন বা 220 জন মহিলা মেম্বার, 3 জন ছিলেন মেম্বার লাগবে। বিএনপি সেটা ছিল না, কিন্তু ওনারাও আসবেন না। বাধ্য হয়ে ওনাদের বাদ দিয়ে ইলেকশন করতে হয়েছে। এবং সেই ইলেকশন 96 সালের অনেক গোলমেলে, অনেক প্রশ্নবোধক, অনেক কিছু বলেন। আমি বলবো এছাড়া আমাদের উপায় ছিল না। আমাকে 96 ইলেকশনে ফেব্রুয়ারিতে প্রার্থী করা হলো। প্রার্থী করার পরে আপনারা জানেন, এখানে আমি জনসভা করেছি, যদিও খুব জনতা ছিল না, এটা সত্যি কথা। মানুষের খুব অংশগ্রহণ ছিল না ইলেকশনে, এটা সত্যি কথা। মানুষ একদলীয় নির্বাচন চায় নাই। অবস্থায় বাধ্য হয়ে আমাদেরকে নির্বাচন করতে হয়েছিল। আপনাদের সহযোগিতায় আমি জয় হয়েছিলাম। 96 নির্বাচনের পরে আমরা পার্লামেন্টে মাত্র কয়েকদিন বসেছি। আমাদের কাজ ছিল একটা আইন পাস করা, ত্রয়োদশ সংশোধনী সংবিধানের, এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস করে আমরা ওই যে রাত্রে সংশোধনী পাস করেছি, ওই রাত্রেই আমরা পদত্যাগ করেছি। পদত্যাগ করার পরে আবার নতুন করে ইলেকশন হয়েছে 96-তেই। সেই ইলেকশনে আমি প্রতিদ্বন্দ্বিতা করি নাই, আমার অন্য হিসাব ছিল। আমার বলতে কোনো আপত্তি নেই। আমার উদ্দেশ্য ছিল যেভাবে হোক সুরঞ্জিত দলকে ফেল করানো। এবং আমার ধারণা ছিল যে আমি যদি ইলেকশন করি, নাসির সাহেব এবং আমি পরস্পর আত্মীয়, এবং আমাদের দুইজনেরই কমন আত্মীয় আছে বিভিন্ন গ্রামে। এই এলাকায় দিনাইশাল্লায় ভোটটা ভাগাভাগি হবে। আমি যে ভোট পাবো, উনি একই ভোটের ভাগিদার, উনি যেটা পাবে আমিও একই ভোটের ভাগিদার। আমি বাধ্য হয়ে বললাম যে আপনার অবস্থান ভালো, আমার ইলেকশনে যাওয়া ঠিক না, দেখা যাক কি হয়, ভবিষ্যৎ দেখা যাবে। সুরঞ্জিত দলকে ফেল করানো যায় কিনা। সুরঞ্জিত দল ফেল করলে ওনার সুরঞ্জিত বাবু আবার বানিয়াচঙ্গে ওখানকার যে এমপি ছিলেন জনাব শরীফুদ্দিন মাস্টার, উনি মারা গেলেন। সুরঞ্জিত বাবু ওইখানে উপনির্বাচনে আবার এমপি নির্বাচিত হইলেন। আর নাসির সাহেব জাতীয় পার্টির এমপি হইলেন। তখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে সরকার ছিল, ওরা মূলত একদলই ছিল। পরবর্তী সময়ে নাসির সাহেব বিএনপিতে আসলেন। আর আমার অবস্থা হলো কি, বিএনপি সরকার বা আমাদের চিফ জাস্টিস আমাকে বললেন তুমি অন্য দায়িত্ব নিতে হবে।
ওই দায়িত্ব আমার খুব যে ইচ্ছা ছিল তা না, আমার ইচ্ছার বিরুদ্ধেই, আমার পরিবারের ইচ্ছার বিরুদ্ধেই একমাত্র আমার বাচ্চা যারা ছিলেন যে আমি ওখানে যাই। তা আমি বা আমার স্ত্রী পুত্র কন্যা আমাদের সেই ইচ্ছা ছিল না, কারণ হলো ওই চাকরিতে উকালতির চেয়ে আয় কম, মানুষের টাকা পয়সা দরকার তো অস্বীকার করা যাবে না। যাই হোক, গেলাম 19 বছর ওই চাকরি করলাম। আল্লাহ আমাকে উদয় বদনাম বাদ দিয়ে সুনামের সাথে ওইখান থেকে কাজ করে আসার তৌফিক দিয়েছে। আমি ওইখানে থেকে কি করেছি না করেছি ওনারা অনেক কিছু বলেন, আমার মনে না বলাই ভালো। এগুলো বিচারক তার দায়িত্ব পালন করেছে, এখানে ক্রেডিট দেওয়ার কিছু নাই, দেওয়ার কিছু নাই। আমি আইনের ছাত্র হিসাবে, বিচারক হিসাবে যেটা আমার মনে হয়েছে এটা শুদ্ধ, আমি শুদ্ধই করেছি। যেটা আমার বিবেক বলেছে, যেটা আইন বলেছে আমি তাই করেছি। এখানে ক্রেডিটের কিছু নাই, ডিসক্রেডিটের কিছু নাই, ওইটা নিয়ে ভাবা নেওয়ার কিছু নাই। আমি কি করেছি না করেছি দেশের মানুষ বিচার করছে। যাই হোক, এখন আবার রাজনীতিতে ফেরা। আমি যখন বিচারকের চাকরি করি, আমার বড় ছেলে যখন ব্যারিস্টার হয়ে আসছে, সে যখন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করে, সেদিকে রাজনীতি করতে চায়। ও আমার মনে আছে, সে যেদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করলো, আমার হঠাৎ বলে, বাবা এদিকে তো আসল মার সঙ্গে আমার আলাপ আছে। আমার মনে হয়েছিল যে আমার ছেলে তো বড় হয়ে গেছে, এরকম কোনো সিরিয়াস কথা তো কোনোদিন বলে নাই। কি বাবা তোমার কি কথা? আই ওয়ান্ট টু বি এ ব্যারিস্টার এন্ড এ পলিটিশিয়ান। বাংলা হলে আমি ব্যারিস্টার হতে চাই, আমি রাজনৈতিক নেতা হইতে চাই। আমি বললাম, রাজনীতি করতে যাও ভালো কথা, কিন্তু আমার মতো ছাত্র জীবনে না। তুমি ব্যারিস্টারে পড়তে চাও তাও ভালো কথা, আমি একটু লন্ডন থেকে ঘুরে আসি, দেখি আমি পারবো কিনা তোমাকে চালাইতে। সত্যি কথা, আমি চাকরি করি, আমার নির্দিষ্ট ইনকাম। একটা ছেলেকে ব্যারিস্টারে পড়াইতে বহু পয়সা লাগে। যাই হোক, লন্ডন থেকে ঘুরে আসলাম, সাহস পেলাম, বুঝলাম যে পারবো। আমি তাকে আবার নিয়ে গেলাম, সে ব্যারিস্টার হলো। আর আমার ছোট ছেলেও বললো যে আমিও পড়বো ব্যারিস্টারি। আচ্ছা ঠিক আছে, তুমিই পড়ো। আমার 2 ছেলে এখন আইন পেশায় আছে। যাই হোক, এখন সে যখন লয়ার হলো, প্র্যাকটিস শুরু করলো, ও বললো, বাবা আমি তো বিএনপি করতে চাই। আমি বললো, তো আমি এখন চাকরিতে আসি, আর তুমি এখন এই দেশের এই অবস্থা, রাজনীতিতে সক্রিয় হবা, ও বাবা আমাদেরকে কেউ বিএনপি ছাড়া কিছু বলবে না। আমাদেরকে বিএনপি বলবে, তোমার কারণেই বলবে, দাদার কারণে আমরা, আমার বাবাও বিএনপি করতেন। সুতরাং আমাদের অন্য কোনো পরিচয় নেই, আমরা বিএনপির পরিচয় বাঁচতে চাই। প্রধান বললাম, যা গো হেড, সামনে যাও। আমার চাকরি জীবনে আপনারা তাকে দেখেছেন, এখানে নাসির সাহেবের সাথে 18 নির্বাচনে সারাক্ষণ ছিল এখানে। 22 সালের বন্যার অনেকটা দিন সে দিরাই চাল্লায় কাটিয়েছে। সে সাঁতার জানে না, কিন্তু হাওড়ে নৌকা নিয়ে মানুষের গ্রামে গ্রামে শিখিয়েছে। আমি ভয় পেতাম, কি আল্লাহ, আমার ছেলে সাঁতার জানে না, কি অবস্থা হবে। যাই হোক, আমার ভয় তাকে আটকায় দেয়। আপনাদেরকে যথেষ্ট সময় দিয়েছে, আপনাদের সাথে মিশে, হয়তো আপনারা কেউ চিনেন না, এখানে তার বন্ধু বান্ধব বোধহয় আছে, দিরাই চাল্লার যুব সমাজের সাথে পরিচয় আছে। সে একদিন আমারে বললো, বাবা দিরাই চাল্লার যে অবস্থা, তুমি যাও। আমি আস্তে আস্তে এখন পুরাপুরি রাজনীতি সক্রিয় হয়ে গেছে। আমি সেদিন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমি কথা হয়েছে। আমি ওনাকে বলেছি যে আমি রাজনীতি করতে চাই, আমি আমার দিনের খেলায় আবার যেতে চাই। ওনার কথা যেটা বুঝলাম, হয়তো কোনো নেগেটিভ উত্তর হবে না। আমরা যেটা চাচ্ছি, হয়তো আমাদের আশাই পূরণ হবে। এখন আপনারা এখানে অনেক কিছু বলেছেন। 1 নম্বরে যে একজন এমপি হলে কি করবেন না করবেন, যদি মন্ত্রী হয়ে যান কি করবেন না করবেন। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, উন্নয়নের দায়িত্ব এমপিদের নয়। উন্নয়নের দায়িত্ব হলো
স্থানীয় সরকারের বা সরকারের এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে অন্যরকম। আমাদের এমপি সাহেবরা যে আশ্বাস দেন, এই কথা লম্বা লম্বা কথা বলেন, এই করেন না, হেন করেন না, তেন করেন না, দিস ইজ নট ডিউটি অফ এন এমপি। কোনো এমপির কোনো দায়িত্ব এটা না, কিন্তু আমাদের দেশের কালচার হয়ে গেছে তাই এমপিদের হয়তো এটা বলতে হয়। আর আমাদের মানুষের আশা কিন্তু কোথায় থাকে, কারণ আমাদের স্থানীয় সরকার প্রপারলি কাজ করতে পারে না। যেমন উপজেলা প্রশাসন, আমি যেটা বলবো, উপজেলা চেয়ারম্যান, একটা সময় উপজেলা চেয়ারম্যানদের যথেষ্ট ক্ষমতা ছিল। এই গত কয়েক বছর উপজেলা চেয়ারম্যানদের কোনো ক্ষমতা ছিল না, সব এমপির হাতে। উপজেলা চেয়ারম্যান এটা সেগুন দিয়ে মার্কা কোনো কাজ নাই, এক চেয়ার ছাড়া। আর একটা গাড়ি দিয়েছিল, তাহলে কোনো কাজ নাই। এমন সে কোনো উন্নয়নের কাজ কোনো চেয়ারম্যান করতে পারে না, এবং আমাদের ডিরেক্টর পারেই নাই। না পারার কিছু কারণ আছে, কারণ ওই যে লোকমানদের চেয়ারম্যান ছিল তার স্বভাবটা একটু অন্যরকম, কিছুটা আমার সাথে মিল আছে। যাই হোক, কারণ আপনাদের কথা হলো যে যদি আপনি এমপি হয়ে যান, যদি আপনি মন্ত্রী হয়ে যান, এমপি হইলেই যে মন্ত্রী হবো এমন কোনো গ্যারান্টি তো নাই। মানুষের আশা থেকে আপনারাও আশা করতে পারেন, আমি অন্যায় কিছু বলবো না। আমি যেটা দেখেছি যেটাই চাল্লা বা সারা বাংলাদেশে, আমি নিজের এলাকাকে অন্য এলাকার সাথে তুলনা করি। আমার তো জন্ম এখানেই, আমার শৈশবকাল দোলের মেলা মিস হয় না কোনোদিন। লেখাপড়া করতাম সুনামগঞ্জ গভর্নমেন্ট স্কুলে, স্কুল পালিয়ে এই মেলায় আসতাম, ওইটা আমার মনে আছে। যেটা বলার কথা, আমাদের ভাবি অঞ্চলের কিছু পরিবর্তন হয়েছে। এদিকে একসময় জাহাজ চলত, অবশ্য আমার জন্মের আগে শুনেছি, আমার জন্মের পরে লঞ্চে গিয়েছি। আমার মামার বাড়ি শাখায় থেকে বেশি দূর না। এই ধল বাজার আমার খুব পরিচিত, মারকুই বাজার আমার খুব পরিচিত। আর কারণ তো আমাদের লঞ্চের গাছ, বাড়ি থেকে হেঁটে আসতাম আর নৌকায় আসতাম, ওখান থেকে সুনামগঞ্জ যেতাম। পরিবর্তনটা হবে কুশিয়ারার কারণে। আজকে যারা এখানে বান্দের বাজার, আজকে বান্দের বাজার থেকে মোটরসাইকেলের নাচনি পর্যন্ত যাওয়া যায়, জগন্নাথপুর যাওয়া যায়। এটা একটা ভালো পরিবর্তন। আবার খারাপও আছে, আমাদের কালনী নদীর দুই মুখ বন্ধ হয়ে গেছে। কালনী নদীর দুই মুখ বন্ধ হওয়ার জন্য পানি উঠিয়ে আমাদের হাওড়গুলায় ঢুকে। আমরা বছরে বছরে বদলগুলো বাঁধেই, আর বছর বছরে বাঁধগুলো নদীতে পরে আবার নদী ভরাট হয়। আমাদের যেটা দরকার, 22 সালের বন্যার কথা আপনাদের মনে আছে? আমার সুনামগঞ্জের বাড়িতে এত পানি, আপনাদের হয়তো এত উঠে নাই, কারণ এটা পানিটা ভাটিতে ছড়ায় গেছে। আমাদের দরকার হলো আমাদের নদীগুলো খনন করা, আমাদের আওয়ারগুলো সুরক্ষিত করা। এক একটা হাওর ফসলের ভান্ডার। ফসল মানে শুধু ধান না, মাছও একটা ফসল, এটা অস্বীকার করার উপায় নাই। এবার যেটা আমরা দেখলাম, আমাদের দিনারের পশ্চিম অংশে অনেকগুলা বিল লুট হয়েছে। এটার পিছনে কে বা কারা, আপনারা হয়তো কিছুটা অনুধাবন করেছেন, আমরাও যে করি নাই তা না, কিন্তু শিওর না হয়ে কিছু বলা যায় না। ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। আর দিরাই যেটা, দিরাই না, সারা দেশেরই বা আমাদের সুনামগঞ্জ চলে যে সমস্যাটা, লেখাপড়া, স্বাস্থ্য, যোগাযোগ। আমি তো এখানে প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছি, উনি আমার দুই বড় ভাইয়ের বন্ধু। আমরা যে সুনামগঞ্জ স্কুলে দেখেছিলাম, আমরা যে জুবিলি স্কুল দেখেছিলাম, আমরা যে দিরাই হাই স্কুল দেখেছিলাম, সেটা এখন নাই। দিরাই স্কুলের ছেলে ওই কাঁধে যে মিশন যায় ওইখানে কাজ করে আমি জানি। দিরাই স্কুলের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, সুনামগঞ্জ কলেজে তো হয়েছে। রাজাগঞ্জ স্কুল থেকে ভালো ডাক্তার হয়েছে, ভোগ স্কুল থেকে ভালো ছেলে মেয়ে বেরিয়েছে। এখন মনে হয় এটা অসম্ভব হয়ে যাচ্ছে। এখন দেখা যায় সুনামগঞ্জ জেলায় ইন্টারমিডিয়েট পরীক্ষায় বেস্ট রেজাল্ট হয় বিবিএনা মডেল কলেজে। আপনারা জানেন সেটা?
সুনামগঞ্জের অন্য কোনো কলেজ পারে না, শহরের কোনো কলেজগুলো পারে না। তার মানে কি এরা ভালো যত্ন নেন, আর অন্য কলেজগুলায় লেখাপড়ার অবস্থা খারাপ। আমার মনে আছে যখন সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী, উনি বা সুনামগঞ্জে আসছিলেন, সুনামগঞ্জের তৎকালীন প্রাক্তন পৌরসভা চেয়ারম্যান মনোহর পটনায়ক আমাদের বন্ধুবান্ধব ছিল, আওয়ামী লীগ করে। সে আমার বলতো যে তুমি স্যারকে এদিকে নিয়ে আসো, ওই গার্লস কলেজের দিকে, ওইখানে দাঁড় করিয়ে গার্লস কলেজটা তুমি দোকান ন্যাশনালাইজ করতে পারো কিনা। আমি ঠিকই ওদেরকে ওই রাস্তায় নিয়ে গার্লস কলেজের এখানে দাঁড় করাইলাম, বললাম স্যার মানুষের একটু কথা আছে এখানে কি এই কলেজটা আমাদের সুনামগঞ্জে একমাত্র গার্লস কলেজ, ন্যাশনালাইজ করা যায় কিনা। উনি বলবেন যে আমি ন্যাশনালাইজ করবো না, টাকা যা লাগে নাও। আমি সব কেন করবেন না, ন্যাশনালাইজ করলেই টিচাররা খালি পলিটিক্স করে, পড়ায় না, এটা ছিল আমার ধারণা। এই যে অবস্থাটা এখন টিচারদের বা স্কুলের প্রশাসনের, আপনি যদি শিক্ষা প্রশাসনের ভেজাল থাকে, পড়াশোনা কেমনে হবে। আর সেদিন আমার কাছে প্রায় 6খানে স্কুল টিচার আসছিলেন, আমার একটা মামলা নিয়ে। আমি বললাম দেখেন আপনাদের যেটা শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা ভবন যেটা ঢাকায়, এটা সব শিক্ষা চলতে, এখানে ঘুষের কাপড় খুব বেশি চলে। ওগুলা যদি থাকে, শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে আপনারাই বুঝে নেন। সেই শিক্ষা ব্যবস্থার যে অব্যবস্থা, সেটার শিকার আমরা দিরাইবাসী ও সাল্লাবাসী। আমি যেটা বিশ্বাস করি, মানুষের সময় একদিন সব এক থাকে না, একদিন সুদিন আসবেই। শেখ হাসিনা মনে করেছিলেন যে এটা বোধহয় ওনার জমিনদারি, উনি বোধহয় রাজাবাসা হয়ে গেছেন, সারা জীবন বোধহয় চালিয়ে যাবেন, মানুষকে খুন করে পারেন নাই। কোনো অব্যবস্থাপনা বেশি দিন চলে না, হয়তো বা একটা নির্দিষ্ট দিন সময় চলতে পারে। আমি বিশ্বাস করি যদি আমরা সুযোগ পাই, আমাদের স্কুলগুলা আমরা যাতে ভালো পর্যায়ে যেতে পারে, জাতীয় পর্যায়ে কম্পিটিশনের দায়িত্ব পারে, আমরা সেই চিন্তা করব। আর একটা কথা আমাকে আপনাদের উকিল সাহেব কালকেও বলেছে, আজকেও বলেছে, আপনাদের ধলে একটা কলেজ, আসলে কারোর জন্য একটা কলেজ চলে। আপনাদের মধ্যে হাই স্কুল একাধিক আছে, এখানে আছে, তারাও আছে, আর এদিকে আছে কিনা আমি জানি না। আমাদের যেটা কলেজ চলে এখন দলটা একটা বিশাল গ্রাম। হ্যাঁ, এখানে একটা দাখিল মাদ্রাসাও আছে, আমি জানি। দাখিল মাদ্রাসা ছেলেমেয়েরাও কলেজে পড়ে। এখানে একটা কলেজ করা সম্ভব। আজ আমি যদি সুযোগ পাই, আমি আপনাদের নিয়ে এটা করার চেষ্টা করব। আমি আপনাদের বলবো, আমি যদি এমপি নাও হই, এটা এখন উদ্যোগ, আমার তো অবসর আছে এখন, আপনাদের সবাইকে নিয়ে উদ্যোগ নিলে বোধ একটা কলেজ এমপি না হইলেও করা যাবে। ওটা করার জন্য আপনাদের যদি উদ্যোগ থাকে, ওই এমপি হওয়ার মন্ত্রী হওয়ার দরকার নাই। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমি যখন চাকরি করি, বিচারপতির চাকরি, একদিন স্বাস্থ্য সচিব আমার বাসায় আসছে। আমার পূর্ববর্তী বন্ধুমন্ত্রী, আমি বললাম যে তখন তোমরা তো এটা সেটা করো, আমার গ্রামে একটা হাসপাতাল করে দেওয়া, বললো জায়গা দিবা, আমি দিলাম। একটা কমিউনিটি ক্লিনিক আমার গ্রামে হয়েছে, কিন্তু দুঃখজনক হলে সত্য, আমি ডাক্তার দেখি না এক এখানে। গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করি, তারা বললো মাঝে মধ্যে কিছু ট্যাবলেট আমাদের দেয়। যাই হোক, যেখানে কিছু নাই তারপরে মানুষ কিছু পায়, এটাও একটা ভালো জিনিস, এটাও একটা অগ্রগতি। যেমন আপনারা দেখবেন পাঠালিয়ার পাশে ভাটিগোলার যে রাস্তাটা, ওই রাস্তার পাশে কিন্তু হাসপাতাল বিল্ডিং বহু বছর ধরে আছে। এটা বোধহয় 90 সালের দিকে করা, কিন্তু পাকা রাস্তার পাশে কোনো ডাক্তার নাই, ওখানে ডাক্তার থাকতে চায় না। আমাদের ডাক্তারদের একটা মানসিকতা হয়ে গেছে, যারা বোধহয় গ্রামে বসবাস করতে পারবেন না। ওনারা যে আমার মতো গ্রাম থেকে গিয়েছেন, ওরা ভুলে গেছেন। আমাদের ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা ভুলে যায় যে গ্রাম থেকে জন্ম হয়েছে, গ্রাম থেকে গেছে। যাই হোক, এই মানসিকতা একবার না একবার পরিবর্তন হবে, এবং যদি সরকার যদি শক্ত থাকে, অবশ্যই ডাক্তারদের মানসিকতা পরিবর্তন হবে, গ্রামেও ডাক্তার পাওয়া যাবে।
কিছু কিছু বাস্তব অসুবিধা ডাক্তারদের ফেস করতে হয়, গ্রামে থাকা খাওয়ার অ্যাকোমোডেশন, ওইটা আমরা প্রোভাইড করলে তো এটা দিলেই তো হয়। আমি বিশ্বাস করি আমরা যদি সকলে মিলে উদ্যোগ নেই এটা সম্ভব। আর আমাদের যোগাযোগ দেখেন বাংলাদেশের অন্যান্য জায়গার সাথে আমাদের তফাৎ যেটা মানতে হবে, কিন্তু প্রশ্ন আসবে ভারী এলাকা তো আমরা সুনামগঞ্জ বা দিরাইশাল্লা যাই বলেন জন্মটা তাই তো কিশোরগঞ্জ তো ভারী এলাকা, নেত্রকোনা তো ভারী এলাকা। ওরা যদি পারে, ওদের যদি হয় আমাদের হবে না কেন? আমাদের হয় নাই, আমি বলবো আমাদের নিজেদের দোষ আছে, আমাদের নেতৃত্বের দোষ আছে। আমাদের এখানে দীর্ঘদিন এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, উনি ভালো পার্লামেন্টারিয়ান, সবাই বলছে ভালো কথা, কিন্তু আমাদের এইখানে ওনার কোনো কাজের পরিচয় আমরা পাই নাই। আমার মনে আছে জেলাই কলেজটা দেওয়া হয়, ওইটার উদ্যোক্তা আপনাদের তারকেন্দ্র, আমি স্বীকার করতে হবে এটা সুলতা তার অবদান, এটা স্বীকার করতে হবে। রামচন্দ্রের এটার প্রতিষ্ঠাতা বলতে হবে। আমাদের এমপি বাবু তখন কিন্তু সহযোগিতার হাত বাড়ান নাই, উনি বরঞ্চ আপত্তিই করেছেন, নাকি বাচ্চন বলুন না, আপত্তিই করেছেন। যাই হোক, উনি মরার আগে ওনার নামে 2টা প্রতিষ্ঠান করে গেছেন, একটা বোধহয় টেকনিক্যাল স্কুল বা কলেজ, আর একটা গার্লস কলেজ। আসেন মার্কেট সেটা ব্যবসার জিনিস, সেটা অন্য জিনিস, কিন্তু ওই জায়গাটাও ওনার না যেখানে করেছেন, টাকাটাও ওনার না, টাকাটা জেলা পরিষদের করবে। যাই হোক, সুযোগ পেয়েছেন, করেছেন, আমরা ওই জন্য ধন্যবাদ দিই। ওনার না করার পিছনে আমার কাছে যেটা মনে হয় কারণ, আপনারা কি বলবেন জানি না, একটা মানুষ বারবার নির্বাচিত হয়েছে এখানে, মানুষের প্রতি একটা কৃতজ্ঞতাবোধ থাকা তো উচিত। না করাটা কৃতজ্ঞতাবোধ না থাকার কারণে আমার কাছে মনে হয়েছে কি জানেন, উনি তো আসলে দিনের লোক ছিলেন না। ওনার বাবা আসছিলেন, দিনের একটা ডিসপেন্সারি ছিল, আমার দাদা তো লোকাল কোর্টে ডিসপেন্সারি, ওইখানে ওটাকে চাকরি দেওয়া হয়েছে। উনি সস্তায় জমি জমা পাইতে কিনছে, এবং ওনার বাবা এখানে মারা গেছিলেন, ওনার ভাই বোন কেউ এখানে নাই, সব চলে গেছে, উনি একা ছিলেন। ওনার বাড়ি বিক্রমপুরে, শ্বশুর বাড়ি ফরিদপুরে ভাঙা। সুতরাং আমরা যেভাবে আমাদের জন্মভূমিকে অনুভব করি, উনি বোধহয় সেইভাবে অনুভব করতে পারতেন না, ওনার মধ্যে সেই কাজ ছিল না। যাই হোক, সেই চাপটা আমরা এখন বলে লাভ নাই, উনি ওনার পথে চলে গেছেন। আমরা যেটা বলবো যে মানুষ তার কৃতকর্মের জন্য ধন্যবাদও পায়, আবার গালিও শুনি। ওইটা আমরা গালি দিতে চাই না, আমরা সেই ওনাকে গালি দিতে চাই না, উনি প্রয়াত, আল্লাহ ওনাকে মাফ করুক। আমরা যেটা বলবো শুধু আমাদের আশা ছিল অনেক, উনি আমাদের হতাশ করেছেন। আমরা ভবিষ্যতে এই হতাশা থেকে মুক্তি চাই, আর মুক্তি চাইতে গেলে আমাদের এখানে যে অবস্থা, দীর্ঘ আন্দোলনের পরে স্বৈরাচার সরকারকে বিদায় করা হয়েছে, যে সরকার মানুষের মতামতের কোনো তোয়াক্কা করতো না, মানুষ তার মতামত প্রকাশ করতে গেলে জেলে ঢুকিয়ে দিত, লাপাত্তা করে দিত, গুম করে ফেলত, বছরের পর বছর আয়না করে লুকিয়ে রাখতো। সেই অবস্থা থেকে আমরা মুক্ত, এখন আমরা মুক্ত হয়ে কথা বলতে পারি, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি। মত প্রকাশ করতে গিয়ে এখানে কিন্তু বাস্তব সমস্যা আমি যেটা দেখি, ওই বিএনপিতে নেতৃত্বের কম্পিটিশন আছে, এটা হইতেই পারে। এখন যদি কেউ ওই আওয়ামী লীগের কারোর সাথে ছবি তুলছে বা এখানে সেখানে গেছে, বা আওয়ামী লীগের বন্ধু বান্ধব ছিল, পট করে ফেসবুকে লাগে, ও তো অমুকের সাথে ছিল, তমুকের সাথে লাগে। আমি বলবো যে ভোট তো সবারই আছে, এইগুলা বলে মানুষকে দূরে রাখা যাবে না। আওয়ামী লীগে যারা অপরাধ করেছে, যারা চুরি করেছে, এদের শাস্তি হওয়া দরকার, কিন্তু যারা নিরপরাধ লোক তাদেরকে দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ নাই। এদের দূরে ঠেলে দেবেন না, এরা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, এদের নিয়ে আমাদের এই ভাবি অঞ্চলে থাকতে হবে। আমাদের ভাবি অঞ্চলে যেটা বড় সুবিধা, অবশ্য কিছুটা কমেছে,
চোরের উপদ্রব, এখন তো অনেক কন্ট্রোল, কিন্তু ইদানিং আবার আস্তে আস্তে শুরু হইতেছে। কারণ হলো আমাদের প্রশাসনের শিথিলতা আছে, কিছু দুর্বলতা আছে। আরেকটা জিনিস যেটা ভয়ঙ্কর, যেটা বাচ্চা বলেছেন, মাদক এবং অস্ত্র। এই কিছুদিন আগে আমাদের কুবের ইউনিয়নে দেখা যায় এক বাহিনী, কি নাম, এক নাম বাহিনী, ওনাকে ধরতে গিয়ে আর্মির সাথে গোলাগুলি মধ্যখানে করে তারা পাশে একটা নিরীহ ছেলে মারা গেছে। এটা মিস্ত্রির কাজটা করতে হবে, প্লাম্বার মিস্ত্রি, কলটল ঠিক করতে, মারা গেছে। আমি বলবো যে শুধু হাতিয়াতে না বা কোলন ইউনিয়নে না, সারা বাংলাদেশে বা সারা দিরাইশাল্লাহ এরকম চিরুনি অভিযান হওয়া দরকার। এইসব অবৈধ অস্ত্র যদি মানুষের কাছে থাকে, আমি নিরাপদে চলাচল করতে পারবো না। বর্ষাকালে আমরা হাওড় দিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে যাই। এখন হেমন্তকালে দেখা যায় রাত্রে 12টায় দিনের দিকে আমাদের বাড়িতে লোক যায়। এইসব অস্ত্রবাদ লোক যদি বাইরে থাকে, তাই সব অস্ত্র যদি বাইরে থাকে, কেউ নিরাপদে চলাফেরা করতে পারবে না, ওদের ধরতে হবে। আরেকটা জিনিস, মাদক বা ড্রাগ ইংরেজিতে বলে। আমরা ওই যে আগে দেখতাম ছোটবেলায় কেউ কোনো গাঁজা খায়, মদ খায়, ওই গাঁজার মধ্যে এমন কোনো ভয়ঙ্কর জিনিস ছিল না। গাঁজা পৃথিবীতে অনেক জায়গায় এখন এলাও, কিন্তু এখনকার যে ড্রাগ, ইয়াবা, আরো কি নাম মানে যেন ভয়ঙ্কর, হ্যাঁ, ইয়াবা, বাবা তো মানুষ বলে। আরেকটা আছে আপনি ওই ড্রাগ না, ভয়ঙ্কর ড্রাগ আছে, ওইটা দিলে চালায় আছে, ইয়াবা তো আছেই, এটা দিলে চালায় আছে, এবং প্রায় গ্রামে এটা ছড়িয়েছে। এটার ব্যবসায়ী কিন্তু আমি বলবো নেতারাই ছিলেন, নেতাদের প্রশ্রয় এগুলো হয়েছে। এই যে তথাকথিত নেতা, এদেরকে অ্যাভয়েড করতে হবে, এদেরকে সমাজ থেকে দূরে রাখতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলেমেয়েরা কে কোথায় যায়। আমার কিছুদিন আগে, 1 বছর খালি আগে বোধ হয়, ঢাকায় এক পুলিশ অফিসার, উনার মেয়ে, উনাকে এবং ওনার স্ত্রীকে মেরে ফেলছে, বাপ মাকে মেরে ফেলছে মেয়েটা, পরে দেখা গেল এই নেশাগ্রস্ত মেয়ে। এইসব নেশা ভয়ঙ্কর নেশা। এইসব ছেলেমেয়েরা সমাজকে কিছু দেবে না, নিজেরা মরবে, সমাজকেও মারবে। এরা চুরি চামারি করে, এরা যখন নেশায় ধরে কিচ্ছু মানে না, বাপ মাকেও মারে। এগুলো সাবধান থাকতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে। এগুলো বলতে হবে প্রশাসনকে, এগুলো বন্ধ করুন, এদেরকে ধরুন, এদের ধরে এদের চিকিৎসা করা। এদের চিকিৎসা বেশ লম্বা, পট করে হয় না। এই দেশে এত খারাপ, যারা একবার প্রায় বছরের বছরের মুক্ত করা যায়। যাই হোক, এটা আমাদের পরিকল্পনা। আমরা আশা করি আমরা হয়তো ভবিষ্যতে এটা বাস্তবায়ন করতে পারবো। এখন আছে দিরাই রাজনীতিতে। দিরাইতে নাজির সাহেব দীর্ঘদিন বিএনপির নেতা ছেলেটা অস্বীকার কোনো কারণ নাই, জনপ্রিয় নেতাই, এটা অস্বীকার করা যাবে না। ওনার যে এখন শারীরিক অবস্থা, আমরা যেটা দেখতেছি, ওনার দ্বারা নির্বাচন করা সম্ভব না। কেউ বলে উনি করবেন, এটা আসলে ওদের নিজের স্বার্থে বলে, ওনার কথাই বলে না, ওদের নিজেদের কথাই, ওদের নিজের স্বার্থে বলে, ওদের মন্তব্য বলে। উনি ছাড়া এই মাঠে যারা ছিল বা আছে, এই জন্য আপনাদের তহবিল পাবেন, আমার পরিচয় ছেলে। আর একটা ছেলে আছে আমাদের হাতিয়া মিনিস্টার, কি নাম জানেন, তাহের। আর একটা ছেলে বলে জাভেদ নাকি, আমার নিজের ছেলেও আছে, এখন আমি নিজেও আছি। যেই নমিনি হোক বিএনপি ধানের শীষে, বিএনপির নমিনি হবে। আমরা বলবো যে বিএনপিতে কোনো দলাদলি, কোনো শাখা প্রশাখা না করে সবাই ঐক্যবদ্ধ থাকবে। বিএনপির নমিনি যাই হয়
সে ধানের শীষ নিয়ে আসবে এবং আমরা সকলে এই ধানের শীষের পিছনে থাকবো। আমরা ধানের শীষকে জয়যুক্ত করাবো। আজকের সবার মত বিনিময় সবার এই থাকুক আমাদের প্রতিজ্ঞা। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন। এখন আমরা সমাবেশের শেষ পর্যায়ে আজকের সভার সমাপনী বক্তব্য রাখবেন এবং সভা সমাপ্ত ঘোষণা করবেন আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আবুল কালাম আজাদ সাহেব। আসসালামু আলাইকুম। সবাই শুনছেন, বুঝছেন, জানেন, চিনেন উনিকে, ওনার বাড়ি কোথায়, ওনার বাচ্চা রাখে। আমার দাবি হলো আমি সব যারা মাস্টারে ভর্তি ওটা ভর্তি না, আজ দিবে আমি আসলাম না, আসলে সবার তো আসলাম বিএনপি। আমি চাই বিএনপি রাজ্য হলো সবাই মিলে রাজ্য করতে বা এই বলে সবাইকে আমার আহ্বান, আমার বুঝাতে আমি দাবি করি আমার গ্রাম বেশি না হোক, বেশি না হোক, আমার গ্রাম এক করলেও আমার ভর্তি এই করলেও